আমরা দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ কার্জন হল স্থাপিত হয়েছিল 1904 সালে। পরের বছরই বাংলাকে বিভক্ত করা হয় এবং ঢাকা হয় নতুন প্রদেশের পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে এটি ঢাকা কলেজ ভবন হিসাবে ব্যবহৃত হতে থাকে। পরে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এই ভবন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অংশ হিসেবে ব্যবহৃত হতে শুরু করে এবং এখনও এভাবেই চলছে। অত্যন্ত যত্ন সহকারে গড়ে তোলা প্রশস্ত বাগানে নির্মিত ইটের এই দ্বিতল ভবনে রয়েছে একটি বিশাল কেন্দ্রীয় হল। সেই সাথে পূর্ব পশ্চিম উভয় পার্শ্বে রয়েছে সংযোজিত কাঠামো, যা অসংখ্য কক্ষ সমৃদ্ধ এবং চারপাশ ঘিরে বারান্দা ঘেরা। ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচিত এই ভবনটিতে সংযোজিত হয়েছে ইউরোপ ও মোগল স্থাপত্য রীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণ। সম্ভবত পাশ্চাত্য থেকে ইসলামিক স্থাপত্য জগতে প্রবেশ করেছে। 1857 সালে সিপাহী বিপ্লবের পর প্রচ্ছন্ন ক্ষমতা পরিহার করে ভারতকে সরাসরি ব্রিটিশ শাসনাধীনে নেওয়ার পর মোগল যোগসূত্র রক্ষা করে এর বৈধতা প্রদানের প্রয়াস এতে পরিলক্ষিত হয়। লাল রং ব্যবহৃত হয়েছে মোগল আমলের লাল বেলে পাথরের পরিবর্তে, আর অলঙ্কৃত বন্ধনী, গভীর সাইজ গম্বুজ বিশিষ্ট প্যাভিলিয়ন, বিশেষ করে মাঝের অংশগুলি 1570 থেকে 1585 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্রাট আকবরের রাজধানী প্রাসাদ সমৃদ্ধ নগর দুর্গ ফতেপুর সিক্রির ছোট কিন্তু সুপরিচিত দেওয়ানি খাসের কথা স্মরণ করিয়ে দেয়। উভয় নগরী নতুন রাজধানী ছিল। শুধু তাই নয়, ইচ্ছাকৃতভাবে ফতেপুর সিক্রির রীতি গ্রহণের পেছনে কারণ হিসেবে ব্যাখ্যা করা যায় যে ব্রিটিশরা আকবরকেই সবচেয়ে বিজ্ঞ এবং সর্বাধিক সহিষ্ণু মোগল সম্রাট হিসেবে গণ্য করত এবং তারা দেখাতে চাইতো যে ভারতে তাদের ভূমিকা অনুরূপ। ভাষা আন্দোলনের ইতিহাসে কার্জন হল বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। 1948 সালে এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ তদানীন্তন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু এতৎ সংক্রান্ত জিন্নার ঘোষণার প্রতি প্রথম প্রতিবাদ জানিয়েছিল।